আর পাশাপাশি রবীন্দ্রনাথের গান না শিখলে তো আমরা আধ্যাত্মিক জগৎই জানতে পারি না। দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়ের লোকায়ত দর্শন। দেবীপ্রসাদ এক জায়গায় বলছেন যে উপনিষদেরও আগের যুগে মানুষ অন্যের জন্য মানে ভাতের জন্য গান গাইতেন, এবং সেই সময় মানে 60-এর দশকের পরে শুনেছি 60-এর দশকের মাঝামাঝি সময় থেকে খালেদ চৌধুরী, হেমাঙ্গ বিশ্বাস এবং নিহার বড়ুয়া এই তিনজন এবং তার সঙ্গে তাদের একটু কম বয়সী যারা ছিলেন তারা একটা প্রতিষ্ঠান গড়ে তোলেন। খানিকটা সত্যি আবার খানিকটা নয়, কেননা আমার শৈশবে যেখানে সাধারণভাবে মেয়েরা গান শেখে সেরকম কোনো সুযোগ আমি পাইনি। ধরুন আমরা বিজন ভট্টাচার্যের নাটক দেখছি, আমরা জ্যোতিরিন্দ্র মৈত্রের একটা প্রোগ্রাম দেখছি যেখানে সুচিত্রা মিত্র নবজীবনের গান গাইছেন, বাহি যাইছেন ধারেতে ধারেতে বাহি যাইছেন ধারেতে ধারেতে। এই আমি প্রথম একটা জগতের সন্ধান পেলাম। মেয়েদের তো পুজো করার অধিকার কেড়ে নেওয়া হয়েছে পরবর্তীকালে। ধনুক হচ্ছে পুজোর একটা উপচার, মানে মেয়েরাও যে স্বীকার করতেন কোনো এক সময় সব জিনিস সংগ্রহ উনি পাখির ডিম সংগ্রহ করছেন, তার একটা মিউজিয়াম আছে ওনার বাড়িতে, পাতা সংগ্রহ করেছেন, নিজে খুরপি নিয়ে ঘুরে বেড়াতেন বনে জঙ্গলে, উনি হাতিতে উঠতেন শুঁড়বে, সাপ জড়িয়ে রাখতেন হাতে। এই পানের পাতা আবার বিয়ের সময় যে মুখ ঢাকা সেটাও কিন্তু পানের পাতা। হ্যাঁ, তো বিবাহ বিচ্ছেদেও পানের পাতা কাজে, অন্য পাতাও, কোথাও শাল পাতা, হয়তো পান পাওয়া যায় না, শাল, ঠিক আছে শাল। আমরা আজ যার মুখোমুখি চন্দ্রা মুখোপাধ্যায়, সঙ্গীত ব্যক্তিত্ব। এই ব্যক্তিত্ব শব্দটা বলতেই হচ্ছে কারণ তার ব্যক্তিত্বের পরতে পরতে সঙ্গীত। তবে আমরা তো গানের লোক বলতেই প্রথমে বুঝি গানের শিল্পী, গীতিকার বা সুরকার, ঠিক সেইভাবে নয়, কিন্তু যারা গান নিয়ে কাজ করছেন, গানের সংগ্রাহক, গানের গবেষক, তারাও কিন্তু একটু বিরল হলেও এই সঙ্গীত জগতের একটা বড় অংশ জুড়ে থাকেন। তেমনই একজন আমাদের সঙ্গে আজ। তার এই পুরো যাত্রাটা, এই সঙ্গীত সংগ্রহের যাত্রাটা আমরা তার কাছেই শুনবো। চন্দ্রা মুখোপাধ্যায়, আমাদের চন্দ্রাদি। নমস্কার। চন্দ্রাদি, যেহেতু আমরা আপনার সংগ্রহের কথা, সংগ্রহের গল্প শুনবো, সেই তার থেকে একদম প্রথমেই যেটা মনে হচ্ছে যে গানের সংগ্রহ, তো তাহলে গানের যোগ একটা, সেই গানের যোগটা কিভাবে হলো? আমাদের সময় যেরকম আমরা দেখতাম যে মেয়েরা সব বাড়িতেই মেয়েদের একটা গান শেখার ব্যাপার আছে, সেইখান থেকে কি কোনো একটা সূত্র পাওয়া গেল? খানিকটা সত্যি আবার খানিকটা নয়, কেননা আমার শৈশবে যেখানে সাধারণভাবে মেয়েরা গান শেখে সেরকম কোনো সুযোগ আমি পাইনি, কিন্তু গানের প্রতি টানটা ছিল, ভালোবাসাটা ছিল। বেশ খানিকটা বড় হওয়ার পর আমি গানটা শিখতে শুরু করি। যেমন সবাই শেখেন, মার্গ সঙ্গীতের খুব সামান্য পাঠ, সেটা আমি ধরে রাখতে পারিনি বেশি দিন, কিন্তু সেই পাঠ নিয়েছিলাম আমার শ্রদ্ধেয় শিক্ষক নিহার রঞ্জন বন্দ্যোপাধ্যায়ের কাছে। আর পাশাপাশি রবীন্দ্রনাথের গান না শিখলে তো আমরা আধ্যাত্মিক জগৎই জানতে পারি না, সেহেতু রবীন্দ্রসঙ্গীতও শিখতে শুরু করেছিলাম সুচিত্রা মিত্রের অধীনে যে স্কুল চলতো রবিতীর্থে। কিন্তু তারও পাশাপাশি যেহেতু আমি একটু বড় হয়ে সবটা শুরু করেছি, তাতে যেটা ভাবনাটা আসতো যে নানান অন্য ধরনের পড়াশোনার পাশাপাশি যে আমাদের বাংলায় যে গান আমরা শিখছি সেখানে সাধারণ মানুষের সাধারণ জীবনযাপনের কথা খুব বেশি প্রতিফলিত হচ্ছে না। সেই সময় মানে আমার সেই যে কৈশোর ছাড়িয়ে বড় হওয়ার পর, এই সময়টা কলকাতায় তো? একেবারেই কলকাতা, আমি চিরকালেরই কলকাতারই মানুষ, আমার 3 পুরুষ ধরে আমরা কলকাতায়। তো সেই সময়টা হচ্ছে 70 দশকের সময়, একদিকে উথাল পাথাল রাজনীতির নানান রকম ক্রিয়াকর্ম চলছে, তার একটা প্রভাব তো আছেই চিন্তা ভাবনার মধ্যে। যদিও রাজনীতি থেকে অনেক দূরে ছিলাম, তখনও সবটা বোঝার মতন বয়স হয়নি। তখন আপনার স্কুল সবে ছেড়েছি, কলেজ ছুটছি। আচ্ছা আচ্ছা। কিন্তু তারই সঙ্গে সঙ্গে যেটা হচ্ছিল, তখন আমাদের এত গুণী মানুষজন ছিলেন। ধরুন আমরা বিজন ভট্টাচার্যের নাটক দেখছি, আমরা জ্যোতিরিন্দ্র মৈত্রের একটা প্রোগ্রাম দেখছি যেখানে সুচিত্রা মিত্র নবজীবনের গান গাইছেন। তো সেখান থেকে মনে হচ্ছিল যে গানের একটা অন্য ধারাও আছে, আমরা যার সন্ধান খুব একটা পাচ্ছি না। তখন রেডিও আমার বাড়িতে ছিল না, যে পল্লী গীতির আসর হতো সেটাও কিন্তু আমি শুনতে পাইনি, কিন্তু সেটা শুনলে হয়তো বুঝতে পারতাম যে একটা অন্য ধারা আছে। পরবর্তীকালে রেডিও শুনেছি নিশ্চয়ই। সেই যে পল্লী সঙ্গীত, আমাদের গ্রামের মানুষদের গান,
সেটা একটা অন্য ধারা, সেটা আমি একটু একটু করে পরিচয় পাচ্ছিলাম। আইপিটি এর গানের সঙ্গে আপনার কোনো যোগ একটু ছিল? একটু ওই সলি চৌধুরীর মাধ্যমে, সেই গানগুলোর মাধ্যমে সামান্য সামান্য সেইটা থেকে মনে হচ্ছিল যে অন্য ধারাও আছে বাংলা গানের মধ্যে। শুধু যেটা আমরা আধুনিক গান শুনছি বা শুধু যেটা রবীন্দ্রনাথ, বীরেন্দ্রনাথ, অতুল প্রসাদ, রজনীকান্ত শুনছি, তার বাইরেও অন্য ধারার গান কিন্তু আছে বাংলায়। তো এই সময় নানান পড়াশোনার মাঝখানে একটি বই আমার হাতে আসে, সেটা হচ্ছে দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়ের লোকায়ত দর্শন। তো সেই দেবীপ্রসাদের লোকায়ত দর্শনে দেবীপ্রসাদ এক জায়গায় বলছেন যে উপনিষদেরও আগের যুগে মানুষ অন্নের জন্য, মানে ভাতের জন্য গান গাইতেন, যার জন্য উপনিষদের বহু শ্লোক আছে অন্নকে নিয়ে, যেগুলো আমরা বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের অনুবাদে পড়েছি, অন্ন বাক্য, অন্ন প্রাণ, অন্নই চেতনা। তো তখন সেটা মনে হলো, এই যদি আমাদের সাংগীতিক মূল উৎস যদি এটা হয়, তো সেই উৎসের ধারা আজও কি কোথাও আছে, খুঁজে দেখলে হয়। তো সেই ভাবনা থেকে, যেহেতু ওই বিজন ভট্টাচার্যের নাটকে আমরা একটু অন্য ধরনের গান পেয়েছি, প্রথমে ওনার সঙ্গে সরাসরি নয় কিন্তু যোগাযোগ করা হয় যে এই ধরনের গান কোথায় গেলে শোনা যেতে পারে, আমরা এইরকম গান শুনতে চাইছি, জানতে চাইছি। তখন বিজন ভট্টাচার্য আমাদের যার কাছে পাঠান, যে বিজনবাবু এটা বলেন যে আমি তো আমার দেশের গান কিছু জানি, কিন্তু এটা নিয়ে যারা কাজ করে তার মধ্যে খালেদের কাছে তোমরা যেতে পারো। খালেদ হচ্ছেন খালেদ চৌধুরী, যাকে আমরা মঞ্চের জন্য জানি এবং প্রচ্ছদ শিল্পী হিসেবে জানি, কিন্তু তিনি যে একই সঙ্গে একজন সঙ্গীত বেত্তা ছিলেন। ক্লাসিক্যাল, ওয়েস্টার্ন ক্লাসিক্যালটা খুব ভালো জানতেন, নিজে বেহালা বাজাতেন। এবং সেই সময় মানে 60-এর দশকের পরে শুনেছি, 60-এর দশকের মাঝামাঝি সময় থেকে খালেদ চৌধুরী, হেমাঙ্গ বিশ্বাস এবং নিহার বড়ুয়া, এই তিনজন এবং তার সঙ্গে তাদের একটু কম বয়সী যারা ছিলেন, তারা একটা প্রতিষ্ঠান গড়ে তোলেন ফোকলোর রিসার্চ করার জন্য, ফোকলোর অ্যান্ড ফোক মিউজিক রিসার্চ সেন্টার। যে তখনই তাদের মনে হচ্ছিল যে লোকায়ত গান হারিয়ে যাচ্ছে, সেইগুলোকে ঠিক মতো ভাবে, যাতে অনেক ভেজাল ঢুকছে বলে তাদের মনে হচ্ছিল, সেই ইনস্টিটিউটটা গড়ে তোলেন তারা। তো ফলে আমরা যখন খালেদদার কাছে যাই, খালেদদার সঙ্গে কথা বলি, খালেদদা প্রথম দিকে মনে করেছিলেন যে আমি 2-3টে গান শিখে রেডিওতে গাইবার জন্য গেছি, ফলে প্রথম দিকে খুব একটা আমল দেননি। কিন্তু যখন দেখলেন যে আমি জানতে চাইছি, বুঝতে চাইছি, তখন খালেদদা অত্যন্ত স্নেহ করেছিলেন এবং দীর্ঘদিন নানান ঘন্টার পর ঘন্টা ওনার সঙ্গে কথা হয়। কথা হতে হতে আমাদের যে পল্লী সঙ্গীতের আলাদা ধারা, সেটার আমি সন্ধান বা আস্বাদ কিছুটা হলেও পাই। কিন্তু খালেদদার গলাটা আইপিটি আমলেই নানান, তিনি গান গাইতেন আগে আইপিটি স্কোয়াডে, সেই সময় একদিন বৃষ্টির মধ্যে গান গাইতে গিয়ে ওনার গলাটা নষ্ট হয়ে যায়, আর পাবলিকলি গাইতে পারতেন না, ঘরে গাইতেন। তো ওনাকে যখন বললাম যে খালেদদা যদি এই গানগুলো একটু শেখা যায়, তো বললেন দেখো আমি তো তোমায় গান শেখাতে পারবো না, আর শেখানোতেও এখন নানান রকম ভেজাল আছে, কার কাছে তোমায় পাঠাই, তুমি বরং মৃণালের কাছে যাও। বলে উনি যার কাছে পাঠালেন তার নাম মৃণাল বড়ুয়া। তিনি পেশাগতভাবে একজন মনোচিকিৎসক, আচ্ছা, বীরেন্দ্রশেখর বসুর হাতে গড়া ছাত্র, একদম প্রথম যুগের, লুম্বিনীর ডিরেক্টর ছিলেন কিছু। তো মৃণালদার সারা সপ্তাহ ডাক্তারি করতেন, আর রবিবার উনি যেহেতু গোয়ালপাড়ার মানুষ, যে আসতেন, মানে গোয়ালপাড়ার যে বিখ্যাত বড়ুয়া পরিবার, উনি তাদেরই সদস্য, প্রমথেশ বড়ুয়ার ভাগনা বলা যেতে পারে, বোনের ছেলে, এবং প্রতিমা বড়ুয়ার ভাই, পিস্তত ভাই। তো ওনার কাছে যাওয়ার পরে গোয়ালপাড়ার গান আমি শিখতে শুরু করি। সেইখানে শেখাতে উনি একদিন একটা গান দিয়ে বললেন যে এটা মুসলিম মেয়েদের বিয়ের গান। তো সঙ্গে সঙ্গে আমার খুব, গানটা শিখলাম আনন্দ করে, মানে খুবই আনন্দ দেওয়ার মতন গান। তো সঙ্গে সঙ্গে অনেকগুলো প্রশ্ন মাথায় এলো, যে মুসলিম মহিলারা আমরা শুনেছি যে খুব একটা পর্দানুসীন জীবন যাপন করেন, সেখানে গান গাইছেন। তো এটা নিয়ে ওনাকে আমি অনেকগুলো প্রশ্ন করতে থাকি। উনি বললেন দেখো আমি গানটা জানি, এত কিছু। সেই গানটা মনে আছে আপনার তো গানের স্মৃতি অসাধারণ। হ্যাঁ, মনে তো থাকবেই, মানে প্রথম এই ধরনের গান শুনছি সেটা বিয়ের গান ছিল,
সেখানে বিয়েতে বরপক্ষ থেকে যে তত্ত্ব আসে না, সেইগুলো পাঠানো হয়েছে, সেই জিনিসগুলো পছন্দ হচ্ছে না। আচ্ছা। তো গানটার মানেটা হচ্ছে এরকম যে বাই যাইছেন ধ্যারের ধ্যার, বাজনা যেটা পাঠিয়েছে সেটা ধ্যার ধ্যার করে বাজে, সরু আলি সানাই সরু আলি বাজছে, খুব সরু সরু ফানাই বাজছে, কি শাঁখা পাঠিয়েছো, কি সিঁদুর পাঠিয়েছো, কি শাড়ি পাঠিয়েছো, এগুলো আমার পছন্দ না, আমি এটা ছুঁড়ে ফেলে দেবো, লাথি মেরে ফেলে দেবো। এই হচ্ছে গানের অর্থ। আর চলনটা এরকম যায়, বাহি যাইছেন ধ্যারেতে ধ্যারেতে, বাহি যাইছেন ধ্যারেতে ধ্যারেত, শাহানাই সরু আলি গালাইও, অমুইনা দে আসেন ফেলিয়া দেও, গুড়ি আসেন ফেলিয়া দেও, দয়ার বাবার আগেও, ও কি শাঁকা না আইনছেন বরু, সিন্দুর না আইনছেন বরু, এইভাবে এক একটা প্যারাগ্রাফ। দেখুন, মুসলিম মেয়েদের গানের মধ্যেও কিন্তু শাখা সিঁদুরের চল ছিল তখনও। তো আমি যখন এইটা নিয়ে জানতে চাইছি, তখন উনি বললেন তাহলে তুমি আমার মায়ের কাছে যাও, তিনিই হচ্ছেন নিহার বড়ুয়া, যারা একই সঙ্গে ইনস্টিটিউট তৈরি করেছে। নিহারদি অন্য একটা বাড়িতে থাকতেন তখন, তো সেখানে আমি একদিন গেলাম। তো নিহারদি যেটা আমাকে বললেন যে দেখো, আমাদের ওখানে অর্থাৎ গোয়ালপাড়ায় শুধু মুসলিম মহিলারা নয়, হিন্দুদের মধ্যেও গান আছে, রাজবংশীদের মধ্যেও গান আছে, মাছুয়াদের মধ্যেও গান আছে, ওখানে সব মেয়েরাই গান করে, বিভিন্ন উপলক্ষে গান করে, এগুলোকে আমরা বলি বেটি ছাওয়ালি গান। আচ্ছা, মেয়েদের গান। এই আমি প্রথম একটা জগতের সন্ধান পেলাম, যেটা বলা যেতে পারে মেয়েদের একটা নিজস্ব কণ্ঠ, একটা সমান্তরাল ধারা। এবং তখন নিহারদিকে বললাম যে আমি যদি আপনার কাছে এসে গানগুলো শুনি, যেটা বলার কথা এখানে যে নিহারদি সংগ্রহ করা একটা বিশাল নেশা ছিল। মানে 1920 দশক থেকে আমি পরে নিহারদির খাতাগুলো দেখেছি, বা নিহারদির একটি লেখা, নিহারদির সম্বন্ধে একটু বলতে হয় যে নিহারদির সঙ্গে পরবর্তীকালে সুকুমার সেনের আলাপ হয়, এবং সুকুমার সেনের পরামর্শে নিহারদি লিখতে শুরু করেন। ওনার কাছে গোয়ালপাড়া গানের একটা বিশাল সংগ্রহ ছিল, এবং তার মধ্যে মেয়েদের গানেরও একটা বিশাল অংশ ছিল। যিনি সুকুমার সেন ওনাকে বলেন তুমি লেখো, নইলে তো মানুষ জানবে না এগুলো। এবং 40-এর দশকে 50-এর দশকে এক্ষণ, পরিচয়, দেশ, এই সমস্ত পত্রিকায় কিন্তু নিহারদির লেখা বেরিয়েছে, এবং সেগুলো নিহারদি দেখে যেতে পারেননি, কিন্তু পরবর্তীকালে সেগুলো সংকলন করে বার করা হয়েছিল, এবং তার সংকলনের কাজটা আমি করেছিলাম। তো সেই খাতাগুলো দেখতে দেখতে দেখছি ওইখান থেকে আপনার একটা হ্যাঁ, না, নিহারদি যখন থেকে আলাপ হলো তখন থেকেই আমি নিহারদিকে এটা বললাম যে তখনই নিহারদির প্রায় 75-76 বছর বয়স, এবং গোয়ালপাড়ার মেয়েরা শুধু তো গান করেন না, তারা নেচে নেচে গান করেন, বেশ কিছু নাচ, নিহারদি ওই বয়সেও নাচতেন, সেরকম ভিডিও কিন্তু আছে যে নিহারদি নাচছেন, মানে ভালকরিয়া বাজানরে দোতরা, ওটা যেটা বলা হয় বাজানরে দোতরা বলা হয়, কিন্তু আসলে ওটা দোতরা ছিল না, ওটার আসল ঘটনাটা, শব্দটা ছিল ভালকুরিয়া বাজানদের ঢাকুয়া। সত্যি দোতারা বাজিয়ে, তো দোতরা বাজিয়ে মেয়েরা গান নাচে না, ওটা পরবর্তীকালে যে শিল্পী রেকর্ড করেছেন তিনি ওটা শুনতে ভালো লাগবে বলে দোতরা করে দিয়েছেন। এটা আসলে ওদের একটা পুজোর গান, কার্তিক পুজোর গান। সেই পুজোয় মানে মেয়েদের কার্তিক পুজো, মেয়েদের পুজো একটা আলাদা জিনিস, সেখানে কোনো মন্ত্র নেই, সেখানে কোনো পুরোহিত নেই, সেখানে কোনো তিথি নেই, পুজোটা মেয়েরা করবে। সেখানে আমি সাধারণভাবে যখন লিখেছি তখন বলেছি জনপুরোহিত। কেন মেয়েরা কার্তিক পুজো করবেন? মেয়েদের অনেকগুলো পুজো আছে, সেগুলো কোনো সময় বলবো পরে। এটা অনেকটাই যেন ব্রতর সঙ্গে, না, ব্রতর সঙ্গে তফাৎ আছে, ব্রতর সঙ্গে তফাৎ, এটা পুজোই। সত্যি কথা বলতে গিয়ে যেগুলো পরে পড়াশোনা করতে করতে দেখেছি, যে পুজো বলতে আমরা সাধারণভাবে যেটা বুঝি যে পুরোহিত মশাই আসবেন, সংস্কৃত কিছু মন্ত্র বলবেন, পুজোটা আসলে কিন্তু তা ছিল না। বৈদিক সংস্কৃতিতে কোনো পুজো ছিল না, বৈদিক সংস্কৃতি কিন্তু হোম, যাগ, যজ্ঞ, সেখানে পুজো ঢুকেছে অনেক পরে। পুজো এসেছে সংস্কৃতিতে, আমরা পূজ ধাতু পড়েছি, কিন্তু এটা সুনীতিবাবুর বই আছে, প্রবোধচন্দ্র বাগচীর বই আছে, সেখানে বলছেন নন এরিয়ান এলিমেন্টস ইন এরিয়ান ল্যাঙ্গুয়েজেস। পুজো শব্দটা পু মানে হচ্ছে ফুল, ফুল তো ছিল না বৈদিক সংস্কৃতি, পুষ্প, ফুল দিয়ে সাজিয়ে যে পুজোটা হচ্ছে সেটা কিন্তু অনার্য সংস্কৃতি, দ্রাবিড় সংস্কৃতি থেকে এসেছে। সেটা যখন মিলেমিশে গেছে তখন এটা ব্রাহ্মণের
দিকে চলে গেছে, পুরোহিতের দিকে চলে গেছে। যে মেয়েদের যে পুজো, সেইটা হচ্ছে কিন্তু ওই ব্রাহ্মণ সংস্কৃতির বাইরের পুজো, যেখানে মেয়েরা নিজেরাই পুজো করছে। মেয়েদের তো পুজো করার অধিকার কেড়ে নেওয়া হয়েছে, পরবর্তীকালে বেদ বেদ পাঠের অধিকার কেড়ে নেওয়া হয়েছে ব্রাহ্মণ সংস্কৃতির প্রভাবে। কিন্তু এই যে গ্রামীণ জীবন, যেখানে মেয়েরা নিজেরা নিজেদের মতন স্বাধীন শর্তে বাঁচেন, নিজেদের ঐতিহ্যকে টিকিয়ে রেখেছেন, সেখানে কিন্তু এই অনেক পুজো আছে, বিভিন্ন জেলায় আছে, যেখানে পুজো মানে ফুল দিয়ে সাজানো আর নাচ গান করা। তো এই কার্তিক কিন্তু কৃষি দেবতা, তিনি দেবসেনাপতি নন। এবং সেখানে কার্তিকের জন্ম থেকে শুরু করে কার্তিকের বড় হওয়া, এবং যখন এটা সারা রাত ধরে চলে, সেখানে কোনো পুরুষ থাকেন না, শুধুমাত্র একজন ঢাকুয়াকে ডেকে আনা হয়, যিনি বসে থাকেন বাইরে। যখন নাচের গানটা হবে তখন ঢাকুয়া এসে ঢাক বাজাবে। আর সেটা করা হচ্ছে কার্তিক মাসে একদিন নয়। ধরুন সংক্রান্তিতে তো সাধারণভাবে কার্তিক পুজো হয়, কিন্তু একই দিনে যদি পুজো হয়, তাহলে আপনার বাড়ির পুজোয় তো আমি যেতে পারবো, ওনার বাড়ির পুজোয় তো আমরা যেতে। ওরা এক এক দিন পুজো করে। আজ আমার বাড়ি কার্তিক পুজো, তোমরা যেও, মানে গোটা গ্রাম কিন্তু আসবে। এটা একটা উৎসবের মতো, পরবের মতন, সবার অংশগ্রহণটাই সেখানে বড় কথা। মেয়েদের আমি বীরভূমে দেখেছি, নবান্ন এক এক বাড়িতে গিয়ে ঘুরে তোমার বাড়িতে লাবান করো, এবং সেটা করতে করতে কার্তিক মাস তো পেরিয়ে গেল, অঘ্রাণ মাসও চলছে। নিহাদ্দি বলতে ডেকে বলে নমলা কাটি, মানে কার্তিকের পরও কার্তিক চলছে। এখানে সবাই মিলে উৎসবটাই, নাচ গানটাই বড় কথা। এবং সেখানে গান হচ্ছে যে ভালকরিয়া বাজান ঢাকুয়া যেটা বলছি, সেখানে ঢাকের বায়না দেওয়া হয়। বন্ধু আছে, বন্ধুকে বলা হচ্ছে, ভারী সুন্দর গান। চ্যাংরা বন্ধু রে আমার ভাবের বন্ধু রে, আমার সোনা বন্ধু রে, আমার বাড়ি কাতি পূজা ঢাকের বায়না দে, তোরও হাতের বাঁশের বাঁশি সাতাত আনিবেন, ঢাকুয়ারও সাথে সাথে বাঁশি বাজাইবেন, নাচন কোনা নাচি মুই মনের হাউসে। আমি নাচবো, বন্ধুকে আলাদা পারমিশন দিচ্ছে, তোমার বাঁশিটা নিয়ে আসতে পারো, অন্য পুরুষ আসবে না, তুমি আসতে পারো, ঢাকুয়া আসবে, আমরা এটা নাচ গান। নাচ গানটা হবে কি দিয়ে? কার্তিক মাসের যে পুজোটার শেষটা হবে, ভোর যখন হয়ে আসছে, তখন ধান রোয়া থেকে ধান ঘরে তোলা, এইটা কিন্তু নাচে গানে করা হবে, অভিনয়ে করা হবে। দুটো বাচ্চা মেয়ে এসে গরু সাজবে, একজন হাল চালাবে, এবং সেই গরুতে খাওয়ার জন্য উত্তরবঙ্গ তখন তো বন জঙ্গলে ঘেরা, বাঘ আসবে, সে বাঘ নিয়ে গান হবে, বাঘকে মারা হবে, মেয়েরা তীর্ধনুক ছুঁড়বে। তীর্ধনুক হচ্ছে পুজোর একটা উপচার, মানে মেয়েরাও যে শিকার করতেন কোনো এক সময়, তার স্মৃতিটা কিন্তু এখনো আছে। এই অল্পদিন আগে, মানে 2018-19 এই সময় র্যান্ডি হাস বলে একজন আর্কিওলজিস্ট, তিনি পেরুতে একটা এক্সকাভেশন চালিয়েছেন, সেখানে মহিলা শিকারীর স্কেলিটন পাওয়া গেছে। এবং এই যে ম্যান দা হান্টার এটা বলা হয়ে থাকে, পুরুষ শিকার করে, এই মতবাদটাই এখন প্রায় মানা হচ্ছে না, কেন শিকার যৌথভাবে করা হতো। আমাদের ভীমভেটকা, সেখানে কিন্তু মেয়েদের শিকার করার দৃশ্য আছে। আমাদের মেয়েদের যে গান, সেখানেও কিন্তু বনের পশু মারিয়া বন কর্মুসা, মেয়েরা শিকার করতে, মানে গানে থেকে গেছে, কিন্তু আমরা অনেক জায়গা থেকে মেয়েদের সরিয়ে দিয়েছি বা ধরে নিয়েছি যে মেয়েরা এগুলো মেয়েদের কাজ নয়। আসলে এই যে এক্সকাভেশন আজকে পেরুতে হয়েছে, সেটা অন্য জায়গায় হবে, আরো বেশি হবে। আসলে আমাদের জ্ঞান তো ধীরে ধীরে বাড়ে, এবং তার যে আইসোটপিক, দাঁতের আইসোটপিক টেস্ট করা হয়েছে, তাতে দেখা যাচ্ছে এই যে মাংস দিয়ে পেট ভরানো হতো, এটা একটা মিথ। দাঁতের যে কেমিস্ট্রি দিয়ে পরীক্ষা করা হলো, তাতে দেখা যাচ্ছে 80% ছিল ভেজিটেবলস, 20% শুধু মাংস বা মাছ ইত্যাদি। তো সেই 80% ভেজিটেবলস সংগ্রহ করতে মেয়েরা ঘুরে বেড়াতেন বিভিন্ন জায়গায়, সেইখান থেকেই দেখেছেন যে বীজ থেকে শিকড় বেরোয়, তার থেকে আবার একই জিনিস তৈরি হয়। কৃষিটা এলো তো এইভাবেই মেয়েদের হাত, ফলে তার পরতে পরতে জমে আছে তাদের নানান রকমের উৎসব পার্বণ। এবং উৎসব পার্বণ মানেই গান, শুধু উৎসব পার্বণ না, নানান জীবনের পর্বে পর্বে। এই যে আপনার গান শোনা শুরু হলো, গান শোনা থেকে সংগ্রহের ইচ্ছেটা এই যে এলো, যখন গান শুনছেন দেখছেন যে তার মধ্যে এই শুধু মেয়েদের গানই সংগ্রহ করবেন বা মেয়েদের গান নিয়ে কাজ করবেন, এই ভাবনাটা কি থেকে এলো?
সেটা কিন্তু ওই নিহাদ্দির কাছে যখন গান শিখতে শুরু করলাম, সেখানে এক একটা গান শুনছি, আর আমাদের যে মেয়েদের ইতিহাস লেখা হয় তার থেকে সেই কণ্ঠ সম্পূর্ণ আলাদা। আমাদের নারী ইতিহাসের চর্চা হচ্ছে ঊনবিংশ শতাব্দীর পর থেকে, যখন মেয়েরা লিখতে শিখেছে, এবং সেই লেখাগুলোকে ভিত্তি করেই আমাদের যাবতীয় নারী ইতিহাস তৈরি হচ্ছে। পরবর্তীকালে পড়াশোনা করতে গিয়ে যেটা দেখেছি, একে রামানুজন, যিনি ফোকটেলস নিয়ে বিশাল কাজ করে গেছেন, তো উনি একটা খুব কথা বললেন, একটা গল্প বলতেন। সেই গল্পটা খুব প্রাসঙ্গিক এবং সেটা অনেকে উল্লেখ করেন। সেটা হচ্ছে একজন বৃদ্ধা তার সিন্দুকের চাবিটা হারিয়ে ফেলেছে, কিন্তু ঘরের প্রদীপটা নিভে গেছে, অন্ধকার। তিনি তো অন্ধকারে খুঁজে পাবেন না, তাই রাস্তায় যেখানে আলোটা আছে উনি সেখানে এসে চাবিটা খুঁজছেন। তো রামানুজন এই গল্পটা বারবার বলতেন যে আমাদের ইতিহাস চর্চাটা হচ্ছে কিন্তু ওই আলোয় এসে চাবি খোঁজার মতো। লিখিত সাহিত্যের উপর সবকিছু ভিত্তি করে, দলিল দস্তাবেজ, শুধু সাহিত্য না, সবকিছু লিখিত যা আছে তার উপর ভিত্তি করে আমাদের ইতিহাস চর্চা হয়। কিন্তু আমার সিন্ধুকের চাবি অন্ধকার ঘরেও থাকতে পারে। এবং বারবার রামানুজন বলেছেন, আপাদুরাই বলেছেন যে আমাদের সময় হয়েছে ঘরে ফেরার। ঘরে যে কি সম্পদ আমরা রেখে গেছি সেটা আমরা খুঁজে দেখিনি, সবটাই আমরা ওই লিখিত সাহিত্যের উপর যাচ্ছি। তো এটা মাথায়, লেখার বাইরেও যেটা আছে, লেখার বাইরে, কেননা আমাদের দেশটা তো স্মৃতি এবং শ্রুতি, সবটাই তো গানে গানে ধরা আছে। তো নিহাদ্দির কাছে গান শিখতে শিখতে মনে হয়েছিল যে এটাকে নিয়ে আলাদাভাবে খোঁজ করা দরকার। এটা কি শুধু গোয়ালপাড়াতেই আছে নাকি অন্য অঞ্চলেও আছে? নিহাদ্দি অনেকটা শিখেছিলাম, ওনার খাতা দেখতে দিয়েছিলেন, দেখে দেখে দেখেছি। 1920 সালে উনি সংগ্রহ করছেন, যখন লোকসাহিত্য পড়ার কথা কেউ ভাবতই না। তখনকার সংগ্রহ কিন্তু আছে ওনার, সব জিনিস সংগ্রহ, উনি পাখির ডিম সংগ্রহ করছেন, তার একটা মিউজিয়াম আছে ওনার বাড়িতে। পাতা সংগ্রহ করেছেন, নিজে খুরপি নিয়ে ঘুরে বেড়াতেন বনে জঙ্গলে, উনি হাতিতে উঠতেন সরবে, সাপ জড়িয়ে রাখতেন হাতে। মানে পুরোপুরি জঙ্গলের সঙ্গে একাত্ম যেমন ছিলেন, তেমনি গ্রামীণ মানুষের সঙ্গে একাত্ম ছিলেন। নিহাদ্দির সঙ্গ পাওয়াটা আমার কাছে বিরাট একটা দিক, এই দিকে আসার। আপনার সংগ্রহটা শুরু হলো কোথায়? আমার সংগ্রহ শুরু হয়েছে অনেক পরে, কেন নিহাদ্দি চলে গেলেন, নিহাদ্দির আসাম ফিরে গেলেন, কিন্তু তারপরে আমি কার কাছে যাবো? হ্যাঁ, গোয়ালপাড়ায় ফিরে গেলেন। তারপরে আমি কোথায় যাব, কার কাছে পাবো, সেটা আমি জানতাম না। কিন্তু পড়াশোনাটা শুরু করেছিলাম, পড়াশোনাটা শুরু করে তখন দেখেছি যে অন্য জেলাতেও আছে। মাথায় ছিল যে কার কাছে পাবো, দু একটা করে পেয়েছি। আরেকজনের কথা বলতে হয়, তিনি বীণা মজুমদার, তিনি নিহাদ্দিদের পরিচিত মানুষ, বাসন্তী দেবী কলেজে বাংলার অধ্যাপিকা ছিলেন। ওনার ওই ইনস্টিটিউটের খাতায় ওনার দিদিমার সংগৃহীত গানের লেখা পেয়েছিলাম। তো উনি যদি সুরগুলো জানেন, কেননা গানটা সুর ছাড়া গান হয় না, আমি অন্তত মনে করি না, কেননা গান লিখিতভাবে সংগৃহীত কিছু কিছু হয়েছে, কিন্তু সেটা তো গান নয়। সেটা ছড়া হতে পারে, কবিতা হতে পারে, পদ্য হতে পারে, কিন্তু সেটা গান নয়। আমার গান চাই সুর সহ, সেটা কাজটাকে আরো কঠিন করে দেয়, কেননা খাতাকেও দিয়ে দিতে পারে, কিন্তু সুরটা না পেলে তো আমি গান বলবোই না তাকে। তো ফলে আমার এটা থেমেই গিয়েছিল। বীণাদিকে, দুঃখের ঘটনা যে বীণাদিকে আমি একদিনই পেয়েছিলাম, তার কণ্ঠ আমার কাছে আছে, ধরা আছে, কিন্তু তারপরে বীণাদি হঠাৎ একটা অ্যাক্সিডেন্টে মারা যায়। ওই মৃণালদার কাছে গান শিখতে শিখতেই আমার পরিচয় হয়েছিল তাঁর কাছেও, আমি গান শিখতে শুরু করেছিলাম। তিনি আর এক বিখ্যাত এবং দরদি ব্যক্তিত্ব, তিনি রণেন রায়চৌধুরী, যাকে আমরা ঋত্বিক ঘটকের সব কথা ছবিতে পাই। তো রণেনদা অত্যন্ত স্নেহশীল মানুষ ছিলেন। আমি রণেনদার কাছে গিয়ে ওনার সংগৃহীত গান, মারিপতি গান ইত্যাদি ইত্যাদি কিছু কিছু শিখেছিলাম, কিন্তু তার মধ্যে দু একটি মেয়েদের গান ছিল। আর একজন সিলেটের মানুষের সঙ্গে পরিচয় হয়েছিল, তিনি বীণাপানি রায়চৌধুরী। এটা আরেকটু পরের দিকে, যে গানটা তাহলে থেমে যাচ্ছে, অন্তত চর্চাটা থাকুক। বীণাদি এমনিতে ক্লাসিক্যাল শিল্পী, ওনার কাছে আমি ভজন শিখতে গেছি, যে চর্চাটা শুধু থাকুক বলে। কিন্তু ওনাকে যখন জিজ্ঞেস করছি, বলে হ্যাঁ আছে তো, আমার মায়ের গানের খাতা আছে। ওনার যেটুকু যেটুকু মনে ছিল, উনি আমাকে কিছু কিছু সিলেটের গান শুনেছে, কিন্তু এই অবধি, তার বেশি নয়। এদিকে তখন চাকরি করছি, ঢুকেছি সবে চাকরিতে, আর গানের ওই সন্ধান করে বেড়াচ্ছি কে জানে। এই সময় একদিন স্কুলে পড়াতে পড়াতে, দোতলার ঘরে পড়াচ্ছিলাম,
খুব দূরে একটা মৃদু আওয়াজ, সুরের একটা আওয়াজ পেলাম এবং একটা ঢাকের আওয়াজ পেলাম। তো ক্লাস শেষ করে যখন মেয়েদের কাছে জিজ্ঞেস করলাম যে ওটা কি হচ্ছিল রে, তোরা জানিস? তো বলে, হ্যাঁ দিদি, ওই বাড়িতে বিয়ে আছে তো, তাই জন্য জল নিতে যাওয়ার সময় গান গাইছে। তখন আমি দেখলাম এটা আমার কাছে রয়েছে, আমি যা খুঁজে বেড়াচ্ছি নানান জনের কাছে, সে তো আবার এই পাড়াতেই আছে। আমার স্কুলটা ছিল, স্কুলের নামটাও খুব অদ্ভুত। আমার স্কুলটাকে নিয়ে আমি খুব গর্বিত আমার কাজের জন্য, যে এরকম একটা স্কুলে আমি ভাগ্যিস পড়াতে পেরেছিলাম। আমার স্কুলের নাম ছিল খলিশাকোটা আদর্শ বিদ্যালয়। আচ্ছা, কোথায় এটা? এটা বিরাটির কাছে, বিরাটি আর দুর্গানগরের মাঝামাঝি জায়গাটা। তখন ওখানে কিচ্ছু চলতো না, মানে হয় এয়ারপোর্টে নেমে 25 মিনিট হাঁটতে হবে, নয় বিরাটিতে নেমে 25 মিনিট হাঁটতে হবে, নয় দুর্গানগরে নেমে 25 মিনিট হাঁটতে হবে। একেবারেই প্রায় গ্রামীণ একটা এলাকা। আর আমি গ্রাম ভালোবাসি চিরকাল, ফলে আমি খুব খুশি ছিলাম আমার স্কুলকে নিয়ে। তো তখন খলিশাকোটা এই নামটাও আমার কাছে খুব অপরিচিত লেগেছিল, যে কেন এরকম নাম। তো আমি যখন জয়েন করলাম তখন জিজ্ঞাসা করেছিলাম আমার সিনিয়র দিদিদের কাছে যে এরকম কেন নাম। তারা কেউ কিছু বলতে পারে। তখন মাথার মধ্যে প্রশ্ন উঠলে তো তার উত্তর পেতেই হবে, এরকম একটা ব্যাপার। তখন আমি মেয়েদেরই বললাম যে তোমাদের বাড়িতে যদি কেউ বয়স্ক মানুষ থাকেন, বাবা, কাকা, জ্যাঠা, দাদু, দিদা, তোমরা একটু গিয়ে জিজ্ঞেস করো তো, ওনারা হয়তো জানতে পারে যে কেন খলিশাটা। তোমরা কি জানো? বলো, না দিদি, আমরাও জানি না। তোমরা বাড়িতে গিয়ে জিজ্ঞেস করো। তো ওরা বাড়িতে গিয়ে, আমি ওদের উৎসাহ দেওয়ার জন্য বললাম এটা নিয়ে আমরা ম্যাগাজিনে লিখবো, কিন্তু খোঁজ নিয়ে এসো, তারপরে আমরা লিখব। তো আঞ্চলিক ইতিহাসের প্রতি একটা ঝোঁক আছে, তো মেয়েরা কিন্তু আমাকে এনে দিল সেই উত্তর। খলিশাকোটা হচ্ছে বরিশালের একটা গ্রাম। আচ্ছা, তার মানে সেখান থেকে সেইখান মানুষ থেকে এখানে যারা এসেছেন। চলে এসেছেন, সেই গ্রামের স্মৃতিটাকে, সেই দেশের স্মৃতিটাকে বাঁচিয়ে রাখার জন্য তারা নতুন বসতিটার নামও দিচ্ছেন খলিশাকোটা। এটার মধ্যে যে কত দরদ আছে, কত চোখের জল আছে, কত মায়া আছে, কত ভালোবাসা আছে। এক একটা পল্লীর ইতিহাস যদি আমরা ধরতে পারি, একটা অন্য ইতিহাস পাওয়া যায়। তো সেই খলিশাকোটা পল্লীতে আমি মেয়েদেরই বললাম যে বিয়ে বাড়িটা মিটে যাক, ওদের কিছুদিন বাদে আমাকে একটু নিয়ে যাবি ওদের বাড়ি। তো মেয়েরা তো উৎসাহ পায় যে কোনো কাজে, তাদের পাড়ায় যেতে চেয়েছি। তারপরে এখন আমি গেলাম, সেটা ঢাকা থেকে আসা একটা মৃৎশিল্পীর পরিবার। তো সেই মাসিমারা এই গান শুনবা, আগে আইলে না কেন? মক্কেলরা তো সব ময়রা গেল। মক্কেল যারা বেশি ভালো জানতেন। আচ্ছা, তো এই হচ্ছে ভাষা, মানে মুখের ভাষা যে কত বিচিত্র হতে পারে। মেয়েদের গান শুধু গান নয়, আসলে পরতে পরতে তার ইতিহাস আছে, ভাষাতত্ত্ব আছে, সমাজতত্ত্ব আছে, সবকিছু জড়িয়ে আছে। তো সেই আমার শুরু হলো নিজের নিজে সংগ্রহ করা। এটা কোন সময়, কোন সাল? এইটা 96 শেষ, 97 থেকে নিজে সংগ্রহ করা, মানে এই 26 এলে প্রায় 30 বছর, আর নিহারদের কাছে ধরলে প্রায় 40 বছর চলছে আর কি কাজটা। মানে কাজের পাশাপাশি আপনি তখন এই সংগ্রহটা নিজে স্কুল চলছে, ব্যক্তিগতভাবে। তার পাশাপাশি এটা হচ্ছে। এবং একজন মাসিমাদের কাছে গেলে তার কাছে যা শুনছি, তাকে জিজ্ঞেস করছি যে আর কেউ কি আছেন আপনার চেনাশোনা? কিছু না, মানে তখন যখন শুনছি এবং এক একটা দরজা খুলে যাচ্ছে, যে মেয়েরা কিভাবে ভেবেছে, কিভাবে তারা দেখেছে। শুধু গানটা শুধু গান নয়, জীবনের প্রত্যেকটি অঙ্গকে নিয়ে তারা গান মেতেছে। এবং একটা বিশ্ব দর্শন, বিশ্ববিখ্যাত যেটাকে আমরা বলি না, তারা সেই সবটাকে তাদের গানের মধ্যে রেখেছে। সেইটা তখন আমার কাছে একটা নতুন জগৎ। ফলে ওই মাসিমাদের কাছ থেকেই আর কে জানেন, আর কে জানেন, আর কে জানেন করতে করতে আমি ঢাকা পল্লী থেকে কখনো করছি ফরিদপুরের পল্লীতে, কখনো যাচ্ছি নবাদর্শ বলে একটা জায়গা আছে ঠিক আরেকটু দূরে, বিরাটি থেকে আরেকটু দুটো, এখন বাসে গেলে দুটো স্টপ পরে, বাখরা বলে একটা জায়গা, সেখান থেকে যেতে হয়। ও, আওয়াজটা আসছে না? যেখানে সেখানে নবাদর্শটা প্রায় একটা শান্তিনিকেতনের মডেলে তৈরি করেছিলেন শ্রীহট্ট থেকে আসা একটু সম্পদশালী মানুষজন। সেখানে পৌঁছে গেছি এবং সেখানে সৌভাগ্য হয়েছিল আমার যে
প্রবীণাদের আমি পেয়েছি যারা এই গানগুলো মনে রেখেছেন, খানিকটা চর্চায় রেখেছেন। নবদর্শী রবীন্দ্রনাথের কাছে ছাড়া তো এই গান পাবেন না, না কারণ না না না, পরের প্রজন্ম কি আর ধরে রাখতে পেরেছে, বা তারা হয়তো শোনেনি, এরা তো শুনেছেন যারা। তারা হয়তো শুনেছেন কিন্তু ধরে রাখার অতটা তাগিদ অনুভব করেননি। আবার কেউ কেউ করেওছেন, আমি বলবো না যে শুধু প্রবীণারাই রেখেছেন, কিন্তু বেশিরভাগ প্রবীণাদের কাছ থেকে আমি গানগুলো পেয়েছি। যেমন এই যে প্রভা মাসিমার কথা বলছি, প্রভা ভট্টাচার্য, তাঁরও তখন বয়স প্রায় 76-77, কিন্তু তিনি দেশে যেমন করতেন, যে যে পুজোগুলো করতেন, শ্রীহট্টে একটা পুজো বা ব্রত হয় সূর্য পুজো, সেটা শুধু পরে দেখে জেনেছি, অনেক অন্য জায়গাতেও পেয়েছি আমি সেসবের গান। তো সূর্য পুজোটা হবে মাঘ মাসে, ওই কোনো নির্দিষ্ট দিন নেই, যেদিন শুন যে কোনো একটা রবিবার। তো সেই দিন সূর্যকে বরণ করা হয় উদয়ের সময়, আর অস্ত যাবার সময় আর একবার বরণ করা হয়। সেই প্রদীপটা জলে সারাদিন ঘি দিয়ে জ্বালিয়ে রাখা হয়। এখন মেয়েদের তখনকার যে বিজ্ঞান পূর্ব ধারণা যে সূর্য তো হাঁটছে, পূব থেকে পশ্চিমে যাচ্ছে, আহা ও এত কষ্ট করছে আর আমরা বসে বসে আরাম করব, আমরাও দাঁড়িয়ে থাকবো। আচ্ছা, এই পুরো সময়টা এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে করবো কি? দাঁড়িয়ে দাঁড়িয়ে যেটা মেয়েরা করেন সেটা ধামাইল নাচ আর গান। আচ্ছা, বাহ বাহ। সে যে কি অপূর্ব না নাচ, সারাদিন ধরে চলে। সারাদিন একটা গান, একটা পর্ব শেষ হয় কৃষ্ণের জন্ম থেকে শুরু করে কৃষ্ণের বড় হওয়া, মানে উদয়াস্ত বলা যেতে পারে। একদম একদম, মানে সেই কৃষ্ণ জন্ম হচ্ছে, একটু বড় হচ্ছে, সে নাচতে শিখছে, কথা বলতে শিখছে, ননি চুরি করে খাচ্ছে, তারপরে তাকে আবার কাজে পাঠানো হচ্ছে, সে গোষ্ঠে যাচ্ছে। প্রত্যেকটা পর্ব নিয়ে গান আছে, সে যে কি অসাধারণ সুন্দর, ভাবাইছে। তা এইভাবে এক পল্লী থেকে এক পল্লীতে আপনি পেয়ে যাচ্ছেন যারা দেশ ছেড়ে এসেছেন, মানে পূর্ব বাংলা ছেড়ে যারা এসেছেন তাদের। হ্যাঁ, এইভাবে করতে করতে যেটা হয়েছে, শুধু তো এরা খানিকটা আমার স্কুলের এরিয়ার মধ্যে পড়ে, কিন্তু ওই খোঁজ করতে করতে যেটা হয়েছে, বা পরবর্তীকালে আমি যখন পশ্চিমবঙ্গের সমস্ত জেলাগুলো ঘুরতে গেছি, উত্তরবঙ্গেও কিন্তু উদ্বাস্তুপল্লী আছে। রংপুর থেকে যে মানুষ এসেছেন তিনি এই অঞ্চলে আসেন, তিনি উত্তরবঙ্গে এসেছেন। ফলে উদ্বাস্তুপল্লীর প্রবীণারা কিন্তু গোটা পশ্চিমবঙ্গেই ছড়িয়ে আছেন, এবং তাদের কাছে আমি পৌঁছেছি। আমি বাংলাদেশ যাইনি, তাই একবারও যাইনি, কিন্তু বাংলাদেশের এত গান, প্রায় প্রতিটা জেলার গান, প্রায় প্রতিটা জেলা এইভাবে সংগৃহীত হচ্ছে। হয়তো গেলে আরো বেশি পেতাম, কিন্তু সে সুযোগ আমার হয়নি। চাকরি, সংসার সবকিছু সামলে একলা একা বেরিয়ে যাওয়া আমার পক্ষে সম্ভব হয়নি। আর এখন আমি খুব একটা মানে কেউ ডাকলে নিশ্চয়ই যাব, কিন্তু ব্যাপারটা এরকমটা, আমি একটু মজা করে বলছি যে আমি মানে বাংলাদেশে তো এই ধরনের কাজটা খুব যত্ন নিয়ে অনেক আগে থেকে শুরু হয়েছে, ফলে অনেক দিন আগে থেকেই কিন্তু ওনাদের একটা লোকসাহিত্য গ্রন্থমালা বেরোতো, সেগুলো আমি সবকটা দেখেছি। কিন্তু সেখানে ওই শুধু বাণী সংগ্রহ, এবং সেই সংগ্রহটাও খুব হ্যাপাজার্ড ছিল, গোছানো নয়। যদিও পার্ট পার্ট করে বেরিয়েছে, 36-37টা পর্ব, 38টা পর্ব বোধহয় আছে, কিন্তু তারপরে অন্য কোনো কাজ হয়েছে কিনা, নতুন কোনো কাজ হয়েছে কিনা সেটা জানার জন্য বাংলাদেশ হাই কমিশনের একটা লাইব্রেরি আছে পাকসাস মোড়ের ওখানটায়। আমি একদিন ওখানে যাই, আমি একাধিক দিন গেছি পরে, কিন্তু আমি প্রথম একদিন ওখানে যাই যে খোঁজ নিতে যে ওই গ্রন্থমালার পরে আর কোনো কাজ হয়েছে কিনা। তো সেইটা গিয়ে যখন আমি লাইব্রেরিয়ানকে বলছি, উনি কিন্তু আমার দিকে তাকিয়ে আছেন। আমি বললাম কি নেই আপনাদের কাছে? না, বললো দিদি আমাদের কাছে আপনি প্রথম যে বাংলাদেশের গান নিয়ে খোঁজ করতে এসেছেন। এখানে সবাই আসেন শুধু 71-এর ইতিহাস খুঁজতে, বাংলাদেশে প্রচলিত গান নিয়ে কি কাজ হচ্ছে সেইটা জানতে আপনি প্রথম মানুষ যিনি এসেছেন। তো সেখানে আবার নতুন করে কাজ হচ্ছে, আরো গুছিয়ে কাজ হচ্ছে, কিন্তু ওনারা কোথায় সুরসহ সংগ্রহ করছেন তো সেটা তো আমি বইয়ে পাচ্ছি না। তবে এই যে মোবাইল আসক্তি, যেটা একদিক থেকে এই সংস্কৃতিকে পিছিয়ে দিচ্ছে কিছুটা, আবার
আর একটা যেটা বক্তব্য, সেটা এই যে এনারা তো, আমি যেটা বলছিলাম যে স্মৃতি বা শ্রুতির মানুষ, মৌখিক জগতেই আছেন এনারা। এরা অনেকে মানে লিখতে পড়তেও জানতেন না, কেউ কেউ জানেন। কিন্তু এই যে অডিও ভিজুয়াল একটা মিডিয়া, ডকুমেন্টেশন হয়ে ডকুমেন্টেশনটা এখন অনেক সহজ হয়েছে। ভিডিও করলে নাচ এবং গান সবটাই দুটোই এসে যাচ্ছে। এবং মানে যারা ওরালিটি এবং ওরিজিনাল ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজকর্ম করেন, তাদের মধ্যে একজন ম্যাকলুহান খুব বিখ্যাত মানুষ, তিনি বলেছিলেন একটা খাগের কলম এসে একটা স্রোতের মতন জিনিসকে থামিয়ে দেয়। অর্থাৎ এই যে মুখ থেকে মুখে, জেলা থেকে জেলায় তো বদলে বদলে যায়, নতুন ঘটনা লিখে ফেললে ওটা থেমে গেল। ব্যাপারটা অডিও ভিজুয়ালি যদি এটাকে প্রিজার্ভ করা না যায়, তাহলে তো পুরোটা আসে না। কিন্তু সেটা বৈচিত্র্যগুলো থাকবে না, যে শব্দ পাল্টে যাচ্ছে, শব্দ বদলে যাচ্ছে, ভাব বদলে যাচ্ছে। ধরুন ধান ভানার গান, যখন বিয়ের জন্য ধান ভানছি তখন একটা মুডে ধান ভানছি, আর যখন জীবিকার জন্য ধান ভানছি তখন তো আর একটা মুডে ধান ভানছি। ধরুন ধান ভানার গান যদি আপনাকে শোনাই, যে বিয়ের সময় যদি গান গাইছে যে কে কখন আসবে, মেয়ের মা নিজেই আগে শুরু করে দিয়েছে, অন্যরা এসে গেছে, যে রোদের মধ্যে কেন তুমি ধান ভাঙছো, তখন বলছো ঠিক আছে তুমি শাড়ি গানে চাইছো তাই জন্য করছো, মানে ঠাট্টা করে বলছি। মাঞ্জা চাইয়া শাড়ি দিমু কইনার মাও গো, রইদ কেনে বারাবানো ঘর যাও গো। আমরা সবাই এসে গেছি, অ্যালের ঢেকি ব্যালের মুছাই তল্লা বাঁশের কুড়া, মাইয়ার জেঠিটা ধান ভানের লড়ে কানের শোনা। তিনি ধান ভানছেন, তার কানের গয়না দুলছে দুলছে, এগুলো নিয়ে গান চলছে। কিন্তু যখন যিনি সকাল থেকে স্বামী অসুস্থ ঘরে রেখে এসেছে, ধান ভেনে পয়সাটা পেলে তিনি ঘরে যাবেন, গিয়ে রান্নাটা হবে, তার যখন গান হচ্ছে মুর্শিদাবাদ, এটা শুধু আনন্দের না, এটা শ্রমের এবং খানিকটা পরিশ্রমটা বেশি হয়ে গেছে। গানটা সেটা বলছে, মূল্যের বাড়ি ধান বাহিনতে পাও লাইকা যায়, দিন বাবু টাকা দিন বাড়ি চইলা যায়, বাড়িতে আছে অচল মানুষ আসতে পাবো না। স্বামী অসুস্থ, তাকে রেখে তিনি কাজ করতে বেরিয়েছেন, সকাল থেকে ধান ভাঙতে ভাঙতে তার পা ব্যথা করছে, টাকাটা দিয়ে দিন এবার আমি বাড়ি যাই, আমি বারবার টাকার তাগাদা করতে আসতে পারবো না। পুরোটাই আলাদা হয়ে যাচ্ছে, একই তো ধান ভাঙা, এর মধ্যে এর যদি পিছনের যে যাপনটা আমরা না দেখি, হ্যাঁ, শুধু শব্দে এটার ধরা যাবে। চন্দ্রাদি, এখানে একটা জিনিস খুব জানতে ইচ্ছে করছে, এই যে আপনি গিয়ে গিয়ে তো এই গান সংগ্রহ করছেন, সবসময় তো ওই জায়গায় যেখানে গান হচ্ছে সেখানে যাচ্ছেন না, এই মানুষগুলোর কাছে গিয়ে সংগ্রহ করছেন, এইটা তো একটা অদ্ভুত ব্যাপার। এই যে আপনি খোঁজ নিয়ে নিয়ে যাচ্ছেন, এই ব্যাপারটা, এই যাত্রাটা বা এই জার্নিটা আপনার কিরকম? যে কারোর কাছে গিয়ে যদি আপনি বলেন এলাম গানটা শুরু করুন, এভাবে তো হচ্ছে না, যাচ্ছেন, একটা সম্পর্ক তৈরি হচ্ছে, তারপরে তারা আপনাকে বিশ্বাস করে বা আপনার সঙ্গে সেই একটা সৌহার্দ্য তৈরি হচ্ছে, গানটা শোনাচ্ছেন। এটা কিভাবে একটা বিরাট বিরাট একটা জায়গা, মানে অনেক চিত্র গবেষণা হয় আজকালকার কথায়। আমার খুব মনে হয় মানে শ্রদ্ধা এবং দরদ, এইটা কিন্তু কোনো কাজ করার ক্ষেত্রে খুব প্রাথমিকভাবে দরকার। কেন আমি যার কাছে যাব, তিনি যে আমায় সময় দেবেন, কেন দেবেন? দেওয়া তো কথা নয়। তার সঙ্গে যদি আমার আত্মার একটা সম্পর্ক গড়ে তুলতে না পারি, আমি একেবারে ছাত্রী সুলভ চাই, গিয়ে তাকে বলি যে আমি এরকম শুনেছি এটা আছে, আপনার কি মনে আছে? এবং সেইটা করতে গিয়ে মানে আমি যে যাচ্ছি, পৌঁছচ্ছি, কি করে পৌঁছচ্ছি, কার কাছে পৌঁছচ্ছি, কিভাবে পৌঁছচ্ছি, তার যে কত বিচিত্র ঘটনা আছে সে বললে সেটা নিয়ে আর একটা পর্ব হবে। আমরা স্কুলে বিরাটির কথা বললাম, তো ওখানে বিরাটিতে মানে আমার স্কুলটা একটু ছোট রাস্তার মধ্যে ছিল, তখন বড় গাড়ি ঢুকতো না ওখানে, এখন তো ঠিক হয়ে গেছে, এখন সব গাড়ি যায়। কিন্তু আমরা যখন কাজ করছি সেই সময় বড় গাড়ি মেয়েদের নিয়ে যখন আমরা বেড়াতে যাব, সেই বড় গাড়িটাকে দাঁড়াতে বলা হতো বণিক মোড়ে। তো বণিক মোড়ে একটা মিষ্টির দোকান আছে, বণিক মিষ্টান্ন ভান্ডার, তার তলায় লেখা আছে কুমিল্লার সুস্বাদু মিষ্টি পাওয়া যায়, এরকম একটা কিছু।
আপনি মিষ্টির আগে কুমিল্লাটা দেখছেন। আমি কুমিল্লা দেখছি যে কি করে আমি একটা যোগাযোগ পাবো, কুমিল্লার গান শুনতে হবে। তো আমি মিষ্টি কেনার নাম করে দোকানে যাচ্ছি, মিষ্টি কিনছি, কিনে ভদ্রলোককে জিজ্ঞেস করছি যে আপনারা কি কুমিল্লা থেকে এসেছেন, আপনাদের বাড়িতে কি কোনো প্রবীণা কেউ আছেন যিনি দেশের কথা বলতে পারবেন? যে উনি তখন নিজেও যথেষ্ট বয়স্ক, বললেন কি জানতে চান বলুন। তো তখন আমি বলছি যে এরকম কুমিল্লার মেয়েরা বিভিন্ন পুজোতে বিয়ে উপলক্ষে গান গাইতেন, আমি শুনেছি, পড়েছি। তো সেরকম গান কেউ কি জানেন বা মনে আছে? তখন খুনি ও আফসোস করে বললেন আমার মা তো মারা গেলেন 3-4 মাস আগে, মা থাকলে আপনাকে বলতে পারতেন। কিন্তু তবু আপনি যখন এসেছেন চলুন ঘরে চলুন, বাড়িতে চলুন, আমরা অনেকগুলো ভাই, আমাদের সবার স্ত্রীরা আছেন, তারা হয়তো কেউ কিছু বলতে পারেন। তো গেলাম সেখানে, গিয়ে তো তারা কি আদর করলেন, আমাকে মিষ্টি খাইয়ে ভরিয়ে দিলেন একেবারে। কিন্তু যেটা হলো, দেশের গান, দেশের গানের কথায় সকলেই এখানে একটা নারীর টান। হ্যাঁ, নারীর টান একদম। মানে এমনি তো যখন কোথাও যাই না, তো সেখানে ওই একজন বা দুজন হয়তো গানটা জানেন, কিন্তু বাকি সবাই এসে জড়ো হয়ে যাচ্ছে ওই গান যেটা ছোটবেলায় শুনেছিলাম এখন শুনতে পাচ্ছি। ফলে এটা একটা অদ্ভুত কমিউনিটি তৈরি হয়ে যায়। তো যাই হোক, সেই বণিক মোড়ের যে বাড়িতে আমি গেলাম, সেখানকার এক মহিলা আমাকে বললেন যে আমার মা জানেন, কিন্তু মা তো লিলুয়ায় থাকে, আপনি কি যাবেন? হ্যাঁ যাবো না কেন। তো উনি আমাকে সেই লিলুয়ার ঠিকানা দিলেন। তিনি কুমুদিনী বণিক হবিগঞ্জ থেকে এসেছেন। আমি আর একটা দিন চলে গেলাম হবিগঞ্জে। এইভাবে আমার কাছে যোগাযোগটা না করে গেলে কিন্তু কাজ হয় না, হঠাৎ করে গিয়ে বললে, এবং একদিনে হয় না, এটার পেছনে লেগে থাকতে হয়। এমনও হয়েছে একদিনেও কিছু কাজ হয়েছে, মানে পরে গেছি কিন্তু যোগাযোগটা তৈরি করা গেছে। কারণ ধরুন হস্তশিল্প মেলা কিন্তু একটা অনেকটা আমাকে সাহায্য করেছে, কেননা বিভিন্ন জেলার মানুষজন থাকেন এখানে। আমার সঙ্গে অনেকের সঙ্গে যোগাযোগ হয়েছে যাদের বাড়ি আমি পরে গেছি। প্রথম যেটা যাই সেটা হচ্ছে বর্ধমানের স্টলে দেখেছিলাম যে ওই নারকোল মালা দিয়ে তৈরি করা নানান রকম হস্তশিল্প বিক্রি হচ্ছে। তো সেখানে গিয়ে ভদ্রলোককে জিজ্ঞেস করি যে আপনাদের ওখানে কি মেয়েরা এরকম গান টান করে নানান উৎসবে, বিয়ের সময়? তো উনি বলেন হ্যাঁ আমাদের ওখানে হয়তো, আমাদের বাড়িতে যারা কাজে আসেন তারা কিন্তু এখনো এগুলো করে, আপনি আসতে পারেন। তো আমি দিদিদের ডেকে দেব, ওনাদের সঙ্গে কথা বলবেন। তো নিমো বলে একটা স্টেশন আছে বর্ধমানের একটু আগে, মেমারির একটু আগে। তো সেখানে গিয়ে উনি ওনার বাড়ির 2 দিদিকে ডাকলেন যারা কাজে আসেন, পাশেই থাকে, বিমলা ক্ষেত্রপাল আর সীতা ক্ষেত্রপাল। তো দিদিরা তো খুব আনন্দ, গান শুনতে গেছিল, তো অনেক কিছু জানালেন, শুধু যে গান বললেন তা কিন্তু। এইখানে গিয়ে আমি যেটা পেলাম সেটা আমাদের বিধবা বিবাহ, সেটা তো বিদ্যাসাগর মশাই চালু করলেন অনেক লড়াই করার পর, তাকে অনেক নিন্দা সমালোচনা সহ্য করতে হয়েছিল। কিন্তু এই যে বিধবা বিবাহ, এইটা কিন্তু বিধবা বৈধব্যের আচরণ পালন করা না করা, তাদের উপর যে নির্যাতন নিপীড়ন, সেগুলো সমাজের একটা স্তরে। মানে অন্য লেখায় আমি পড়েছি যে ধরুন ব্রাহ্মণ কায়স্থ বৈদ্য, এই যে উচ্চ বর্ণ সাধারণভাবে বলা হয়, তারা সমাজের কত অংশ? 7 থেকে 8%। তার বাইরে যে সমাজ, কিছুটা প্রভাব ব্রাহ্মণের প্রভাব আছে অন্য গোষ্ঠীর মধ্যে, কিন্তু অনেকের মধ্যে নেই। বিধবা বিবাহ চিরকাল ছিল, বিবাহ বিচ্ছেদ চিরকাল ছিল। এই বিমলা ক্ষেত্রপাল দিদি বলেছেন যে না পোষালে আমরা থাকি না, হাতের নোয়াটা খুলে ফেলে দিয়ে চলে আসি, হয়ে গেল বিচ্ছেদ 5 জনের সামনে। আচ্ছা, আমি পরে যখন আরো পড়াশোনা করেছি, কোথাও কোথাও আছে একটা পানির পাতা বা অন্য কোনো পাতা দেওয়া হয় যাদের মধ্যে বনিবনা হচ্ছে না, সেখানে পাতাটা দুজন থেকে টান দেয়, ছিঁড়ে দেয়, ব্যাস বিবাহ বিচ্ছেদ হয়ে গেল। এই পানির পাতা আবার বিয়ের সময় যে মুখ ঢাকা, সেটাও কিন্তু পানির পাতা। হ্যাঁ, তো বিবাহ বিচ্ছেদেও পানের পাতা কাজে, অন্য পাতাও, কোথাও শাল পাতা, হয়তো পান পাওয়া যায় না, শাল, ঠিক আছে শাল। এই যে পাতাটা ছেড়ে, মানে এতটাই সহজ, যে সম্পর্কে প্রেম নেই, শ্রমজীবী নারীর কিন্তু প্রেমটা খুব ঘন, তারা প্রেমটাকে উদযাপন করে। বলে না মেয়েরা কথা বলে না,
শরীর নিয়ে কথা বলে না, তাদের চাহিদা নিয়ে কথা বলে না, এগুলো কিন্তু একদম নয়। এই যে বলছে মেয়েদের গান, হঠাৎ মেয়েদের গান বলছি কেন? আমরা তো গান বলতে সাধারণভাবে বুঝি যে কিছুটা পারফরমেন্স, সেখানে একজন গান গাইবেন, একদল শুনবেন, কেউ বাজাবেন আর একদল শুনবেন, সেখানে যিনি গাইয়ে তাকে হারমোনিয়াম, তবলা, তানপুরা, গিটার অনেক কিছু দিয়ে গানটা সুন্দর করে পরিবেশিত হবে সব শ্রোতাদের কাছে। কিন্তু এটা মেয়েদের গান, মানে এটা মেয়েদের গান কিন্তু পারফরমেটিভ নয়, ইট ইজ পার্টিসিপেটরি আর্ট। মেয়েরা দল বেঁধে গাইবেন, মেয়েরা গাইছেন, মেয়েদের জন্য গাইছেন, কাউকে শোনানোর জন্য নয়। ওই সেই ফর দ্য উইমেন বাই দ্য উইমেন, একদম অফ দ্য উইমেন, কারোর জন্য গাইছেন না, নিজেদের জন্য। নিজেদের জীবন মেয়েরাই গাইছেন, নিজেদের সংকট থেকে বাঁচার জন্য গাইছেন, আর সম্পদের সময় উদযাপনের জন্য গাইছেন, আর কিছু কিছু কাজের সঙ্গে জড়িয়ে যাচ্ছে। ধরুন সুর এলো কোথা থেকে? কতগুলো নোট এলো? কবে থেকে সুর এলো? মেয়েরা কবে থেকে গান গায়? ধরুন সন্তানটা প্রসব করেছেন তো মেয়েরা, সৃষ্টি তো মেয়েরা করেছেন, এবং সন্তানকে ঘুম পাড়াতে তো হয়েছে মেয়েদের। সে তো আদি অনাদিকাল থেকে চলছে। মানুষের কণ্ঠ থেকে সুরটা কবে থেকে এলো, এটা নিয়ে এখন বিরাট গবেষণা হচ্ছে। বায়োলজি অফ মিউজিক, মিউজিকের সঙ্গে যে বায়োলজি সম্পর্ক আছে আমরা ভুলে যাই। ঠিকই তো, অন্য পশু পাখি তো পাখি গায়, কিন্তু পাখির গাওয়াটা অন্য, হ্যাঁ সেটা একলা একলা গাইছে। এই যে যুথবদ্ধ হয়ে একসঙ্গে সবাই একই তালে গাইছে, একই সুরে গাইছে। পাখিরে দিয়েছো গান, গায় সেই গান, তার বেশি করে না সে গান, তার বেশি তো করে না। আমারে দিয়েছো সুর, আমি তারও বেশি করি, আমি তারও বেশি করি। তো বায়োলজি অফ মিউজিক নিয়ে কিন্তু এখন অনেক কাজ হচ্ছে। শরীরটা তৈরি হবে তবে তো গানটা আসবে। আগে তো আমরা চার পেয়েছিলাম, এই যে উঠে দাঁড়াচ্ছি আমার কণ্ঠনালীটা তৈরি হচ্ছে, কবে থেকে হচ্ছে সেই যে ইতিহাস, সেটা নিয়ে আমরা পরে কথা বলি। এটাও আর একটা বিস্তারিত ব্যাপার, একটা অন্য ব্যাপার। চন্দ্রা মুখোপাধ্যায়ের সঙ্গীত গবেষণা, সঙ্গীত সংগ্রহ, সে এক বিরাট ব্যাপার, এবং যেখানে হাত দেওয়া যাবে সেখান থেকে গান উঠে আসবে, সুর উঠে আসবে। একটা পর্বে তাকে ধরা খুব মুশকিলের ব্যাপার। আমরা যে বিষয়ে এলাম, গানের যে বায়োলজি, গানেরও যে শরীরতত্ত্ব, সেই প্রসঙ্গ থেকে আমরা আবার কথা বলবো পরের পর্বে।